আর আমরা যারা সঠিক কথাটা বলবো, সঠিক তথ্যটা তুলে ধরবো, তাদের বিরুদ্ধে অপপ্রচার করবে যে আমরা নাকি দালাল, আমরা নাকি ওই ওই যে কি ওয়াকারের পথ বালক নাজমুল সাকিব, এই ধরনের কথাবার্তা বলবে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আমাদেরকে এসব কথাবার্তা বলে আসলে কোনো লাভ নেই। কারণ এই যে তোমাদের যে ওই পীর পীর সাহেব তো আমাদেরকে নিয়ে তো কত কথাই তো বলে, তাই না? এই যে কয়েকদিন আগে বললো যে আমি নাকি ডিজিএফআই থেকে টাকা আনার জন্য নাকি থাইল্যান্ডে গেছি। আমি ভাই আমি একটু কথাটা শুনতে চাই, একটু ভিডিওটা শুনতে চাই, কি বলেছে। আর আরেক পথ বালকের সাক্ষাৎকার দেয় ওয়াকার। এক সময় তো ওয়াকারের নিয়ে কিছু কয় যেত না, টেকা পয়সা ছড়ায়, বট বাহিনী লাগায়, এইসব পথ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলেছিল। থাইল্যান্ডে গেছিল এই দুই পথ বালক একই টাইমে। পেমেন্ট আনতে গেছিল কিনা কে জানে, জিগান। আমি শুনেছি ডিজিএফআই পেমেন্ট দিছে, থাইল্যান্ডে নিয়েছে, তবে ওইটাই লাস্ট পেমেন্ট। ডিজিএফআই ওই ফান্ড জয় বাংলা হয়ে গেছে। এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন। তা আমি আমার দর্শকদেরকে একদম স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আমি নাজমুল সাকিব বা আমার সাথে যে টিটো রহমান রয়েছে, আমরা জীবনে কোনোদিন কোনো এজেন্সির পারপাস সার্ভ করি নাই, কোনো এজেন্সির থেকে কখনো এক পয়সা নেই নাই। যদি কেউ প্রমাণ করতে পারে, এই অনলাইনে লাইভ আজকে চ্যালেঞ্জ দিলাম, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি নাজমুল সাকিব বা টিটো রহমান আমরা জীবনে কখনো কোনো এজেন্সির থেকে এক পয়সা নিয়েছি, এই অনলাইনে আর কখনো মুখ দেখাবো না। কিন্তু এই যে আমি যে সময়টার কথা সে বলতেছে, সেই সময় আমি পুরো সময় বাংলাদেশে, আমি গত 30 তারিখে এসেছি। এই যে ছবিটা সে দেখালো, এটা আমার আর আপনার সর্বশেষ থাইল্যান্ড সফর, অনেক আরো প্রায় 10 মাস আগের কাহিনী এটা। এই ছবি দিয়ে বলতেছে আমরা টাকা আনতে থাইল্যান্ডে গেছি, তো আমার কাছ থেকে ডিজিএফআই কাছ থেকে। আমি জনগণকে শুধু এতটুকুই বলবো, দর্শকদেরকে যারা মূর্খ, মানে যারা এই পিনাকির ন্যারেটিভকে বিশ্বাস করেন, ওই মূর্খ গন্ড মূর্খদেরকে আমি বলতে চাই, হোয়াট ইজ ডিজিএফআই? ডিজিএফআই রিপোর্ট করে ডক্টর ইউনূসের কাছে, ডিজিএফআই কিন্তু সেনাপ্রধানের কাছে রিপোর্ট করে না। ডিজিএফআই এনএসআই সহ গোয়েন্দা সংস্থাগুলোকে রিপোর্ট করতে হয় ডক্টর ইউনূসের কাছে। তো এখন আমি যদি ডিজিএফআই এর পেরোলে থাকি, তার মানে তো আমি ডক্টর ইউনূসের পেরোলে পরোক্ষভাবে, কারণ ডক্টর ইউনূসের গোয়েন্দা বাহিনী আমাকে পে করছে, তাই না? তার কথা তো তাই দাঁড়াচ্ছে। এখন ডক্টর ইউনূসকে আমি কি পরিমাণ সমালোচনা করি এটা আপনারা সকলেই জানেন, আমার মতো সমালোচনা ডক্টর ইউনূসকে আর কেউ করে না। তাহলে ডক্টর ইউনূসের গোয়েন্দা কেন আমাকে টাকা দিয়ে পালবে? ডক্টর ইউনূসকে গালি মারার জন্য? আমি তো ডক্টর ইউনূসের চামচামি করি না, আমি তো ডক্টর ইউনূসের সবচেয়ে কট্টর সমালোচক। অর্থাৎ এই যে মানে কে আমাকে টাকা দিচ্ছে বা কে আমাকে দেয়া ইয়া করতে পারে, মানে এইটাও তারা মানে জনগণকে মনে করতেছে যা খুশি তাই একটা বলে দিলাম চলে গেল। ওই দেখেন এই যে কথা বলতে বলতে আবার এই যে লেখছে যে $6 লক্ষ ফ্রম বসুন্ধরা। এই অশিক্ষিত মূর্খ বর্বররা যখন এই কথা লেখে, তাদেরকে বলতে চাই যে বেটা, বসুন্ধরার যে এতগুলো মিডিয়া আছে, বসুন্ধরার যে এতগুলো মিডিয়া আছে, কোন মিডিয়াতে এই দাবি করছে যে নাজমুল সাকিব বা টিটো রহমান তাদের থেকে $6 লক্ষ নিছে? আজ পর্যন্ত বসুন্ধরার কোন মিডিয়াতে, কালের কণ্ঠ বা এতগুলো যে মিডিয়া আছে, কোন মিডিয়াতে এই দাবি করছে যে ওদের সাথে আমরা চাঁদাবাজি করতে গেছি? করে নাই। যেই ব্যক্তিকে দিয়ে এই ন্যারেটিভটা বসুন্ধরা এস্টাবলিশ করার চেষ্টা করছে, ওই ব্যক্তি আজ পর্যন্ত জীবনে বসুন্ধরার বিরুদ্ধে একটা টু শব্দ করছে কিনা যদি দেখাইতে পারে, আমি নাজমুল সাকিব অনলাইন অ্যাক্টিভিজম ছাইড়া দিব, ঘোষণা দিলাম। ওই ব্যক্তি আজ পর্যন্ত না পারছে একটা 15 মিনিটের ভিডিও বসুন্ধরার বিরুদ্ধে বানাইতে, না ভবিষ্যতে কখনো পারবে, চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, পারবে না। অতএব বসুন্ধরা টাকা কে খায় এটা বুঝতে যদি বেকুবরা না পারে, আমার নতুন করে আর বলার কিছু নাই। যে ব্যক্তি বসুন্ধরার ব্যাপারে নিশ্চুপ, সেই তো বসুন্ধরার টাকা খায়। তাহলে নাজমুল সাকিব আর টিটোকে চাঁদাবাজ হিসেবে যে ব্যক্তি দাবি করছে, ওই ব্যক্তি টাকা খাইছে না টিটো খাইছে, এটা নিজের বিবেককে জিজ্ঞেস করেন। আর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনি কেন বসুন্ধরার বিরুদ্ধে একটা টু শব্দ আজ পর্যন্ত করতে পারলেন না? কেন আপনি আনভিরের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারলেন না? তাহলে বসুন্ধরার চাঁদাটা কে খাইছে এটা জিজ্ঞেস করুক। এটা বোঝার মতো আসলে বোধ শক্তি এই অশিক্ষিত মূর্খ এদের নাই তো। এজন্য আমি বলি কি, পিনাকি বা এই পিনাকির গংদের যারা দর্শক, এরা এদের মতোই মানে মূর্খ, অশিক্ষিত, বর্বর। শেফুদার ভাষায় অশিক্ষিত মূর্খ বর্বর 3 বেলা ভাত খায়। এখন এদেরকে আপনি যতই মানে এদেরকে বোঝাবার চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন, কোনো লাভ নাই, কারণ এরা অশিক্ষিত মূর্খ বর্বর। এদেরকে প্যারিস থেকে একটা ওহী দিয়ে দিবে, ওইটাই তারা বিশ্বাস করবে। না সাকিব, এটা একটা সহজ সমীকরণ যে কারো কাছ থেকে টাকা খেলে তার পক্ষে তার বিরুদ্ধে কি বলা যায়, এইটা বুঝতে কি আর ওই কে বলে না। আমি এখন তাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা বলেন যে আমরা বসুন্ধরা থেকে টাকা খাইছি, এই অভিযোগটা যে ইউটিউবার আমাদের বিরুদ্ধে দিছে, আপনারা ওই ইউটিউবারকে বলেন যে আচ্ছা ভাই, সাকিব আর টিটো টাকা খাইছে আমরা ধরে নিলাম, আপনি তো খান নাই, আপনি তাহলে আজ পর্যন্ত কেন আনবীরের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিতে পারেন না ফেসবুকে? আপনি কেন বসুন্ধরার বিরুদ্ধে একটা 15 মিনিটের ভিডিও বানাইতে পারেন না? আপনি বাংলাদেশে এত মানুষের পিছনে লাগলেন, এত মানুষকে নিয়ে ভিডিও বানাইলেন, বসুন্ধরার বিরুদ্ধে আজ পর্যন্ত কেন একটা ভিডিও বানাইতে পারলেন না? আর নাজমুল সাকিব তো আপনাকে চ্যালেঞ্জ দিছে যে আপনি জীবনেও বানাইতে পারবেন না। টাকাটা কে খাইলো? সাকিব খাইছে, টিটো খাইছে নাকি আপনি খাইছেন? এই প্রশ্নটা গিয়ে তারে করেন।
এই প্রশ্নটা তারা করতে পারবে না। তাদের তো ওই চিন্তা নাই, ওই চিন্তা শক্তিটা নাই তাদের, যে আসলে টাকাটা কে খাইছে। আচ্ছা, সেই সঙ্গে এখন আসলে এইসব অশিক্ষিত মূর্খ বর্বর দর্শকের ভিউ কখনো নাজমুল সাকিব কেয়ার করে নাই, আর কখনো করবেও না। আমি যদি ওই ধরনের দর্শকের সমর্থন আমার প্রয়োজন হইতো, তাহলে আজকে আমারও কিন্তু এরকম লাখ লাখ ভিউ থাকতো। কারণ ওইসব দর্শককে একটু সুরি বা একটু চুলকানি কিভাবে দিয়া ভিউ বাড়াইতে হয়, ওই টেকনিক আমিও জানি, ওই টেকনিক কখনো খাটাই নাই। তো আই নেভার কেয়ার, ওই ধরনের দর্শক আমার দরকার নাই। আমি ওই ধরনের দর্শকই চাই যারা শিক্ষিত, যাদের মধ্যে আল্লাহ মাথার মধ্যে ঘিলু দিছে। আমি চাই যে ওই দর্শক আমার যদি 10টাও থাকে আমি ওইটা অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু ওই অশিক্ষিত মূর্খ যারা দেলোয়ার হোসেন সাঈদীরে চান্দে দেখছে, আই নেভার এক্সপেক্ট দ্যাট কাইন্ড অফ অডিয়েন্স। আমি চাই না আমার একটা ওই দর্শক থাকুক যারা দেলোয়ার হোসেন সাঈদীরে চান্দে দেখছে। না, সেই সঙ্গে আরেকটা জিনিস আমি বলে রাখি, দর্শক আপনারা যারা এই মন্তব্য করেছেন, আপনাদের হুজুর কেবলাকে বলবেন, হুজুর কেবলা একটা কথা বলেছিল, আমি যেটা চ্যালেঞ্জ করেছিলাম গত কয়েক সপ্তাহ আগে, আমরা বলেছি, উনি হুজুর কেবলা বলেছিলেন আজ ইলিয়াস তার পোস্টে 2 বাটপারকে নিয়ে লিখেছে। আমি সাধারণত এসব নিয়ে তেমন কিছু বলি না, কারণ এরা আসলে ভাড়াটে চুরিপুটি টাইপ। এদের নামে চাঁদাবাজির অভিযোগ নতুন কিছু না। আগে তো আমার নাম ভাঙিয়ে ধান্দা করার চেষ্টা করেছিল, পরে আমি সবাইকে কড়া করে বলে দেওয়া আর সুবিধা করতে পারিনি। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তার নাম ভাঙিয়েছি আমরা, এরকম যদি প্রমাণ উনি দেখাতে পারে, আমি সবার কাছে ক্ষমা চেয়ে অনলাইন থেকে চলে যাব। কিন্তু এই যাকে আপনি বলছেন নেংটু সুলেমান, আজ পর্যন্ত আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করেনি। এর আগে আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম, আমি বাংলাদেশে গেছিলাম, বাংলাদেশে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমি 1 ট্রাক ফুল দিয়ে তাকে বরণ করে নেব কি বলে বাংলাদেশের বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে। উনি এই চ্যালেঞ্জও গ্রহণ করতে পারেন নাই। এখন আবারও চ্যালেঞ্জ করছি, উনি যদি এক বাপের সন্তান হয়ে থাকেন, উনি এটার জবাব দেবেন কোথায় আমি এবং নাজমুল সাকিব তার মতো ন্যাংটা মানুষের নাম ব্যবহার করেছি। আর আমার লজ্জা লাগে তার নাম বলতে, যে আমি তার হয়ে সুবিধা নেব। এটা কি সম্ভব নাকি? সাকিব, এর সাথে আরেকটা জিনিস যোগ করতে চাই। এই নেংটু সুলেমান 4 বছর আগে এই অনুষ্ঠানে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, যেই অনুষ্ঠানে অনেকেই ছিলেন। আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর তাজ হাসমি, ছিলেন ক্যাপ্টেন শহীদ ছিলেন, এবং আমাদের প্রিয় মাসুম ভাইও ছিলেন। এটা কি ছিল? নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছিল, তখন ব্রাহ্মণবাড়িয়াতে গোলাগুলি হয়েছিল। এই ছাত্র অধিকার পরিষদের একজন নেতা সেখানে মারা গিয়েছিল। আমরা এটার প্রতিবাদে করেছিলাম এই 4 বছর আগে। এই 4 বছর আগে যখন ক্যাপ্টেন শহীদ, উনি মারা গেছেন, আল্লাহ উনাকে বেস্ট রিসিভ করুক, উনি তখন চ্যালেঞ্জ করেছিলেন সেনাবাহিনীকে এবং জনগণকে আহ্বান করেছিলেন যে সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তোমরা প্রতিরোধ গড়ে তোলো। তখন এই ভদ্রলোক অনলাইন থেকে কুট করে পালিয়ে যান। আমি তখন খোঁজ নিলাম, তখন লিটন ভাই হচ্ছে সাক্ষী, আমাদের মাসুম ভাই সাক্ষী। আমি বললাম এই ভদ্রলোক কোথায় গেল সেলিম ভাই, লিটন ভাই? তো পরে উনি বলে আমি খোঁজ নিচ্ছি। খোঁজ নিয়ে জানা গেল উনি ভয় পেয়েছেন, উনি ভয় পেয়ে কালটি মেরেছেন অনলাইন থেকে। ঠিক আছে, এটাও চ্যালেঞ্জ করলাম তাকে। ঠিক আছে, উনি সে সময় ভীতু ছিলেন, এখন উনি বুকের পাটা বেড়ে গেছে, উনি এখন চ্যালেঞ্জ করেন এই বুকের পাটা কিভাবে আসলো। এই বুকের পাটা এসেছে রয়ের কারণে। এই বুকের পাটা এসেছে, তার পিছনে কে দাঁড়িয়েছে আছে, এটা আমার তাকে পরিষ্কার করতে হবে। আজকে দর্শক, আমি এটা আপনাদের সামনে আবারও দেখালাম। এই 4 বছর আগে এই অনলাইন টক শো থেকে উনি পালিয়ে গেছিলেন। কি কারণে পালিয়েছিলেন জবাব দেবেন উনি। যদি এটা সত্যতা যাচাই করতে চান, মাসুম ভাইকে ফোন করবেন। যদি সত্যতা যাচাই করতে চান, না, এই ভিডিও তো আমাদের ইউটিউবে আছে, আমাদের ইউটিউবে এখনো গেলে তারা দেখতে পারবে যে কিভাবে টকশো থেকে সে পালিয়ে যায়। এটা তো আমাদের ইউটিউবেই আছে। উনি পালিয়ে গেছিলেন,
ভয়ে। কেন? রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তার বিরুদ্ধে যদি শেখ হাসিনা করে, পরিষ্কার করে বলে নেই, তাহলে এই ভীতু লোক 4 বছর আগে আমরা তখন সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলাম, শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, উনি কোথায় ছিলেন তখন? উনি কার পারপাস সার্ভ করতেন তখন? জাতির কাছে জবাব দিতে হবে। এই জন্য বলছি বাহাদুরি করে লাভ নাই। সাকিব, মূল বিষয়টা হচ্ছে কি টিটো ভাই, যে আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনী তারা এই 5ই আগস্টের আগে দিয়ে জনগণের পক্ষ নিয়েছে, এবং জনগণের পক্ষ নেওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছে। তারপর এই বাহিনীটা আপনি দেখেছেন যে এই ডক্টর ইউনূসের সরকারকে সর্বাত্মক ভাবে তারা সহযোগিতা করছেন, এবং ডক্টর ইউনূস যেভাবে খুশি সেভাবেই কিন্তু তার কার্যক্রমগুলো চালাতে পারছেন। এবং এই যে আইসিটি, তারাও কিন্তু তাদের মতো করে কিন্তু এখানে প্রসিকিউটর দিয়েছেন, এবং এখানে ওই ল্যাংটা সোলাইমানদের যে এবি পার্টির যে আপনি জানেন যে এই তাজুল সাহেব, তার মতো ব্যক্তি, তাকে এই আইসিটির প্রসিকিউটর বানানো হয়েছে, এবং তারা মিলে এরকম রায় দিচ্ছেন। তো সেনাবাহিনী তো সবকিছুই মেনে নিয়েছে, তারা তো এগুলোতে আপত্তি জানায় নাই। তারা তো বলতে পারতো যে না, আমরা তাজুল সাহেবকে এখানে প্রসিকিউটর মানি না। তারা কি করেছে, বা তারা কি বলেছে যে আমরা এভাবে আমাদের এই সাজা আমরা মানছি না? একবার তো বলেনি। আজকে প্রেস কনফারেন্সে তো তারা বললো যে সরকারের এই সিদ্ধান্তের সাথে তারা একমত, এবং তারা এটাও তো বললো যে 25 জনের মধ্যে 15 জন তাদের কাছে অলরেডি রয়েছেন, তাদের হেফাজতে আছেন। এবং তারা কি বলেছে যে আমরা তাদেরকে হস্তান্তর করব না, বা আমরা সরকারকে সহযোগিতা করব না, বা আমরা এই আইনের যে রায় হয়েছে এটা বাস্তবায়ন করতে দেব না? সবকিছুতেই তো তারা সরকারের সাথে রয়েছেন, সরকারের পক্ষে রয়েছেন। তারপরেও কেন আমার কথা হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে আমার বিতর্কিত মন্তব্য করতে হবে, বা সেনা প্রধানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে হবে? এদের আসলে একটাই কথা, যে আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের এই সুশৃঙ্খল সেনাবাহিনী বা সেনা সদস্যরা দেশটাকে ভালো রাখুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে। এটা আসলে এই ল্যাংটা সোলেমান পিনাকি বা পিনাকির মুরিদরা তারা চায় না। তারা চায় যে মব সন্ত্রাস করতে, তারা চায় যে আমাদের এই দেশটাকে 12টা বাজাইতে। এবং এটা তো অনেক মানে মজার, একটা লুক্রেটিভ বিজনেস। আপনি যদি আজীবন প্যারিসে বসে থাকেন নিরাপদ দূরত্বে বসে থেকে আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে নিয়ে এ ধরনের উদ্ভট বয়ান দিবেন, একটা সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে মানুষের মনে একটা সন্দেহ তৈরি করে দিবেন, আপনার তো ভিউ ব্যবসা ভালো হইতেছে। আর দেশের মানুষ জাহান্নামে যাক, দেশ জাহান্নামে যাক, এটা তার কি যায় আসে? তার তো কোনো যায় আসে না, তার তো এই দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। এই যে ফাপা বলি মারছিল যে ইউনূসের বিরুদ্ধে যদি কিছু হয়, ইউনূসের পাশে দাঁড়াবার জন্য নাকি 24 ঘন্টার মধ্যে তারা ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে, অথচ এখন দেখেন ইউনূসের সরকারের সবচেয়ে বড় সমালোচনা কিন্তু তারাই করছে। অর্থাৎ এদের মধ্যে আপনি কোনো ধরনের দেখতে পারবেন না যে ধারাবাহিকতা আছে। এরা আজকে এই পক্ষ, কালকে ওই পক্ষ, আজকে অমুকের থালায় খাইতেছে, কালকে ওই থালা ফুটা করে চলে যাচ্ছে। তো এখন মূল কথা হচ্ছে কি, আমাদের এই যারা জনগণ, যাদেরকে ওই যে বনি আমিনের ভাষায় বলতে হয় যে চোদু জনগণ, কিছু চোদু জনগণ রয়েছেন যারা কিন্তু আবার এদের কথাকে একেবারে মনে করে যে এইটাই সঠিক, এর বাইরে কোনো কিছু সঠিক নাই। এখন এই চোদু জনগণকে আসলে এটা উপলব্ধি করতে হবে যে আমাদের এই দেশটাকে কতটা ক্ষতি এই পিনাকি ভট্টাচার্যের মতো লোকেরা করেছে বা করে চলেছে, এবং এটা যদি তারা রিয়েলাইজ করতে না পারে, আমাদের সামনে কিন্তু মহাবিপদ।